যেদিন ওকে প্রথম দেখছি ওই জিনটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, মানে জানি না অনেকে ট্রাস্ট করবে না যে জিন রে দেখছে, মানে হয়তো অনুভূতি করা যায় বাট দেখে কেমনে, বাট আমি দেখছি অনেক সুন্দর। ওই ছেলে জিনটা একটা মানে এত সুন্দর ছিল, মানে ওর সৌন্দর্য মানে আমি বয়া করতে পারবো না। ওর চোখগুলো পুরা গ্রিন কালার ছিল, কেমন জানি সাপের মতো। আমি কান্নাকাটি করলেও মনে হতো যে আমার মাথা হাতায় দিয়ে চলে যেতেছে। আর হ্যাঁ, আমার মাকে থ্রেট দেয় যে আমি ওকে নিয়ে যাব এই শুক্রবারে, ওকে বিয়ে করব। আর ওকে যদি কেউ মানে কাউকে বিয়ে দেন কখনো ফিউচারে, তাহলে হয়তো ওই ছেলেকে মেরে ফেলবো। দেখা যাচ্ছে আমার বাসার মধ্যে মানে কোনো কারণ ছাড়াই ঠিক রাতের 11:30টার দিকে একটা ঘুমুর আওয়াজ আমার ঘুম ভাঙতো। আমি খুব আর্লি ঘুমাইতাম। ঘুঙুরের আওয়াজ, নুপুরের আওয়াজ? হ্যাঁ, ছুন ছুন একটা আওয়াজ, ঘুম ভেঙে যেত। 11টা থেকে 12টার মধ্যে এই পায়ের আওয়াজ শুনে আমার ঘুমটা ভাঙা স্টার্ট করে। একদিন আমি লাফ দিয়ে উপরের আওয়াজ শুনে ঘুম থেকে উঠি, দেখতেছি একটা বাচ্চা সিলিং এর উপরে হাঁটতেছে উল্টা ভাবে। আমরা 3জন বেডে আমাদের খাটকে যেন আস্তে আস্তে উপরে উঠাইতেছে। শুট, এটা তুমি দেখতেছো না মাও দেখতেছে? আমরা দুজনই দেখতেছি এই পর্যায়ে। এতদিন আমি দেখতাম, মা অতটা ফলো করতো না, এবার মাও দেখতেছে। আমার রুমে 4টা আয়না ছিল আর একটা ড্রেসিং টেবিল। 4টা আয়না? হ্যাঁ, আমার আয়না খুব পছন্দ। লিটারালি প্রত্যেকটা আয়নাতে কালো শ্যাডো দেখতেছি, ঘোরাঘুরি করতেছি রুমের মধ্যে। একটা পর্যায়ে আমি চিৎকুট দিয়ে উঠি, আমার আম্মুর টিভির আওয়াজটা মানে বুঝতে পারছি যে আমি চিল্লাচ্ছি। এই পর্যায়ে আমি ফিল করছি আমার এখানে একটা হাত এমনি ধরছে আমাকে, এত জোরে ধরছে যেখানে লাল হয়ে গেছে আমার। অনেকে হয়তো বিশ্বাস করেন যে বংশ পরম্পরায় অতিপ্রাকৃত শক্তি একজন থেকে আর একজনের কাছে ট্রান্সফার হয়। হয়তো নানার ছিল, দাদার ছিল, এবং কখনো কখনো খেয়াল করবেন নাতির মধ্যে এসে। এই কথা হয়তো আপনি শুনেছেন কিন্তু কখনো দেখেননি। আজকে এরকম একটা ঘটনা আপনি দেখতে শুরু করেছেন। আমাদের সঙ্গে যিনি কথা বলবেন তার বংশ পরম্পরায় অতি প্রাকৃতিক শক্তির অধিকারী তিনি হয়েছেন, এবং অনেক কিছু আছে যেটা শুনলে আপনার গা হয়তো শিউরে উঠবে। শুরুতেই বলি, এই ভিডিওটা শেয়ার করবেন, লিখবেন কেমন লাগছে, আর যদি আপনার কথা বলতে চান হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেওয়া আছে বা ইমেইলে যোগাযোগ করে আসবেন। আমি সবেমাত্র 18 হলো বয়স, কিন্তু তুমি বলছো যে ঘটনা অনেক আগে থেকেই শুরু। কখন প্রথম খেয়াল করলে যে ইউ আর ইনটু সামথিং? বেসিক্যালি যখন মানে আমি যেটা স্টার্টিংয়ে ফিল করেছি তখন ছিল 8 বছর। 8 বছর বয়স? হুম। হাও? আমাদের তখন হচ্ছে শনি একসাথে থাকা হতো। হ্যাঁ। সো আমাদের বাসার পাশে একটা কনস্ট্রাকশন সাইট চলতেছিল, একটা বাড়ি বানানো হচ্ছে। তো ওখানে কিছু আওয়াজ পেতাম। আমি খুব ছোটবেলা থেকে একা ঘুমাই, তো মানে আমার রুমই আলাদা ছিল। সো আমি প্রত্যেক মাঝরাতে দেখতাম যে ঘুংরুর আওয়াজ, বা মনে হতো যে কিছু একটা হাঁটাচলা করতেছে। অনেক সময় এমন হতো যে ঘুমিয়ে রইছি, আমার কম্বলটা টেনে নিয়ে গেছে। এটা মাকে বলতাম, মা বলতো কিছু না, এটা আমার মনের ভুল ধারণা। সো এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে। আস্তে আস্তে ভয়ও পাই, কিন্তু আম্মু অতটা পাত্তা দেয় না ব্যাপারটা। তারপর বহুদিন পরে যখন আমরা নারায়ণগঞ্জে শিফট হই আমাদের বাড়িতে, তখন স্টার্টিংটা অনেক অদ্ভুত ছিল। আমি দেখে স্টার্ট করতেছি যে মা তো সবসময় তাহাজুদ পড়তে উঠতেন রাতের বেলা। সো তাহাজুদের সময় আমাকে উঠাতেন। আমার একটু ফোন আর টিকটকের অভ্যাস ছিল। সো ওই সময়টাতে আমি আম্মুর সাথে তাহাজুদের সময় উঠতাম, নামাজ টামাজ পড়তাম, 2 নামাজ শেষ করে দেন টিকটক করে স্কুলে যেতাম। তো এখন দেখা যেতেছে তাহাজুদের সময় যখন আম্মু আর আমি নামাজে দাঁড়াতাম, চিল্লানের, কান্না করেন, কারোর আর্তনাদের আওয়াজ আসতো। আর লিটারেলি আমি বেশি ফিল করতাম। আমার মোস্ট অফ দ্য টাইম মনে হতো যে আমার বাসার আশেপাশে কেউ থাকে, হুট করে হাঁটাহাঁটি করতেছি, মনে হচ্ছে কিছুর সাথে একটা বাড়ি খেলাম একটা মানুষের সাথে। বাসার মধ্যে? হ্যাঁ, দ্যার ইজ নো ওয়ান, কেউ নেই কেউ নেই। সামনে? মানে আমি হাঁটতেছি, মনে একটা মানুষ যদি সাথে যেরকম একটা বাড়ি খায়, সেই বাড়িটা খেলাম। সো এইটা প্রথম আমার মা বলতে এটা আমার মনের ধারণা, যেহেতু উনি আমার অ্যাভয়েড করতে চাইছিল ব্যাপারটা নিয়ে, যেন আমি ভয় না পাই। আস্তে আস্তে জিনিসটা আরও ডিপলি যেতে থাকে যখন আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার 3 থেকে 4 দিন পর একটা নেগেটিভ এনার্জি ফিল করি। দেখা যাচ্ছে আমার বাসার মধ্যে মানে কোনো কারণ ছাড়াই ঠিক রাতের 11:30টার দিকে একটা ঘুঙুর আওয়াজ আমার ঘুম ভাঙতো। আমি খুব আর্লি ঘুমাইতাম। ঘুঙুরের আওয়াজ, নুপুরের আওয়াজ? হ্যাঁ, ছুন ছুন একটা আওয়াজ, ঘুম ভেঙে যেত। আমি তো বিড়াল কুকুর পালি। ওরা অনেক সময় আমার রুমের একটা কর্নারের দিকে তাকায় থাকতো দীর্ঘ সময় যাবত। কিছু নেই, কোনো বাটারফ্লাই নেই, কোনো ইনসেক্ট নেই, ওরা এমনি তাকিয়ে থাকতো।
মাকে বলতাম যে কিছু একটা আছে, আমার মনে হয় কিছু একটা আছে। মা এটা খুবই আনন্যাচারালি এভয়েড করতে ব্যাপারটা, যে না কিছু নাই, এটা তোমার মনের ধারণা, তুমি এগুলো নিয়ে ভাবো, আমি হরর মুভি অনেক বেশি দেখি, এজন্য মনে মনে নাকি কল্পনা করতেছি। এমন যেতে থাকে। সাডেনলি একটা দিন, ওই দিনটা দুনিয়ার সবচেয়ে খারাপ দিন যদি বলতে পারি আমার লাইফের, ওই দিনটা ছিল। সেম আমি আমার বিড়ালটাকে নিয়ে ঘুমাই, ওর নিয়ে ঘুমিয়ে গেট লাগিয়ে দিয়েছিলাম, আমার যে দরজা জানলা সব বন্ধ, বের হওয়ার মতো কোনো স্কোপ নেই। আমার বিড়ালটা লিটারেলি রুমে নাই। ঘুমের আওয়াজে ঘুমটা ভাঙছে, বিড়াল পাশে নাই। নিয়ে যখন শুইছো তখন নিয়ে শুইছো? ও কোথাও নেই। ওকে যদি বলতাম বুলু, ও লাফ দিয়ে আসতো। ও লিটারেলি আমার রুমের কোনো জায়গায় নেই, দরজা জানলা বন্ধ? সব বন্ধ। যখন নিয়ে শুইছো তখন ছিল পাশে? হ্যাঁ, ওকে ওকে নিয়ে না ঘুমালে আমার ঘুমে ধরতো না। সো আমি দরজা জানলা সব অফ করা, ও নাই। এইটার পরে আম্মুর কাছে দৌড়ে যাই। আম্মু বলে এটা আমার মনের ধারণা, আমি বিড়াল নিয়ে ঘুমাইনি, শুধু শুধু এটা ভাবতেছি আমি। তাহলে বিড়ালটা গেল কই? পরে দেখি আমার বিড়ালটা আসছে, আমাদের মেইন গেট খোলার পরে ও রুমে মাত্র ঢুকতেছে। তো আমি কি নিয়ে ঘুমাইছি, এই কিউরিওসিটিটা প্রায় আমার কয়েকদিন যায়। আর ওই রেগুলারলি 11:30 থেকে 12টার মধ্যেই পায়েলের আওয়াজ শুনে আমার ঘুমটা ভাঙা স্টার্ট করে। একদিন আমি লাফ দিয়ে উপরের আওয়াজ শুনে ঘুম থেকে উঠি, হ্যাঁ। দেখতেছি একটা বাচ্চা সিলিংয়ের উপরে হাঁটতেছে উল্টা ভাবে। Shit. একটা ছোট বাচ্চা, অনেক লম্বা চুল, ওর ফেস পুরো ঢাকা, স্কিন মনে পচে নীল হয়ে গেছে এরকম। এটা দেখার পরে আমার মনে হয় মানে আমি কথা বলতে পারতেছিলাম না। আমি আমি নিজের সান্ত্বনা দিতেছিলাম যে না, এটা আম্মু বলছে এটা আমার হ্যালুসিনেশন। কত বছর বয়স বাচ্চাটা? এটা 3, 4, 5 বছরের বাচ্চা যেরকম হয়, ছেলে বাচ্চা। কিন্তু চুল অনেক বড়, এটা ছেলে বাচ্চা বুঝাই গেছে, বাট চুল বড়, অনেক বড়। আমি যে ওটা দেখে লাফ দিয়ে উঠবো, তখন দেখতেছি আমার সোফাতে একটা মহিলা, অনেক লম্বা চুলালা মহিলা বসে আছে, আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকায় আছে। ওইটা দেখে আমি মানে কন্ট্রোল করতে পারিনি, মানে আমি ওটা দেখেই লাফ দিয়ে দৌড় দিতে গেছি। যেই দৌড় দিব দেখি মাথা কাটা একটা মহিলা আমার সামনে দাঁড়ায় আছে। এই সেই দিনের ভয়টা, কোনো মাথা নেই ওর, কোনো মাথা নেই ওর, লাইক লিটার ব্লিডিং হইতেছে। খুব পুরানো, আগে যুগে দাদিরা যেরকম কাপড় পরতো ওরকম একটা কাপড় পেঁচানো শুধু শরীরে, ওর মাথা নেই। আমি কোনো রকম অ্যাভয়েড করে দৌড় দিয়ে মার কাছে গেছি, মাকে বলছি মা এটা হয়েছে। মা দেখতেছে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। উনি বলতেছে এমন কিছু না, এটা এটা তোমার ভুল ধারণা, রুমে কিছুই নাই। এবার মাও নুপুরের আওয়াজ শোনা স্টার্ট করছে সেদিন। পুরা বাড়িতে এত ছনছনের আওয়াজ, আমার ছোট ভাইটা ঘুমাইছিল, ও লাফতে উঠছে। আমরা 3জন বেডে, আমাদের খাটকে যেন আস্তে আস্তে উপরে উঠাইতেছে। শুট, এটা তুমি দেখতেছো না মাও দেখতেছে? আমরা দুজনই দেখতেছি এই পর্যায়ে। এতদিন আমি দেখতাম, মা অতটা ফলো করতো না, এবার মাও দেখতেছে। ওই বাচ্চাটা আসে আর লিটারালি আমার এখানে একটা স্ক্র্যাচ করছে, একটা হালকা স্ক্র্যাচ। আমার মা আয়তুল কুরসি ইটি বলে ফুট দিতেছে আমার শরীরে, আর শরীর বন্ধ করা ট্রাই করতেছে। ওনারা তো যেহেতু বললাম আমার নানা আধ্যাত্মিক মানুষ ছিলেন, সো মানে আমার নানা আধ্যাত্মিক ছিলেন, আমার মার যে নানা উনিও আধ্যাত্মিক ছিলেন। সো বেসিক্যালি ওনার থেকে আমি অনেক কিছু শিখেছিলাম, তো আমার শরীরটা বন্ধ করছে। বন্ধ করার পর মানে সেই দিন আমি দেখছি, বাট আমাকে কোনো হার্ম করতে পারেনি। এখান থেকে শুরু হয়েছে এই যে আপনার হুজুরের পানি পড়া খাওয়া, কোনো কিছুই বাড়িটারি বন্ধ করে কোনো কিছুই কোনো কাজ আসতেছে না। এলাকার মানুষরা এই পর্যায়ে অনেক কিছু ফিল করতেছে। তো আমাদের পাশে যে নেইবার থাকে, উনি আসছে। উনি এসে একদিন আমাদেরকে বলতেছে যে আমি প্রায় সময় দেখি আপনাদের ছাদে একটা মহিলা মাথা নেই হাঁটাহাঁটি করে। পাশের বাসার মানুষও দেখতেছে? ওরা প্রায় সময় নাকি দেখে আমাদের ছাদে কিছু একটা হাঁটাহাঁটি করে অনেক রাতে, এবং মাথা নেই। তার মানে এই ঘুঙুরের শব্দ তার হতে পারে। সো ওই এরিয়াটা খুব বাজে একটা এরিয়া ছিল, যেহেতু নারায়ণগঞ্জে মারামারি কাটাকাটি অনেক বেশি হতো ওই সময়টাতে। সো আমাদের বাসায় একদিন আমার ওই মানে আমার নিউ নিউ 2টা ফ্রেন্ড হয়, ফিমেল ফ্রেন্ড, ওরা আসা শুরু করে। একটা পর্যায়ে যখন ওদেরকে এগুলো শেয়ার করি, ওরা আমাকে শেয়ার করে। ওরা যেহেতু অনেক পুরান লোকাল ছিল, আমরা লোকাল হয়ে আমরা কখনো এখানে থাকিনি। ওরা বলে যে আজ থেকে 30 থেকে 36 বছর আগে, যখন ওই জায়গাটাতে মানে পানি ছাড়ার কিছুই ছিল না, ওই সময় একটা কনস্ট্রাকশনের কাজ স্টার্ট হয়। ওই প্রজেক্টের সময় ডাকাত ঢুকেছিল। ওদিকে একটা দোতলা বাড়ি,
সো এই দোতলা বাড়িটাই তখন সবচেয়ে এক্সপেন্সিভ বাড়ি ছিল, আর ওইটাতে অনেক অনেক গাড়ি আসবাবপত্র থাকতো। তো ওই ডাকাত ওখানে চুরি করতে আসছে। ওই সময় নাকি একটা বাচ্চা আর একটা বয়স্ক মহিলা, ভিখারি হতে পারে, ক্ষুধার্ত অবস্থায় ওনাদের বাসার সামনে আসছে ভিক্ষার আশায়। সো ওই চুরিটা বা ওই ডাকাতিটা শুধুমাত্র ওরা দুজনই মানে দেখছে। ওই ভিখারিটা ওকে। তো ডাকাতও ওদেরকে দেখে ফেলছে। তো ডাকাত কি করছে, ওই দুজনকে কেটে মেরে আমাদের এই বাসার জায়গাটাতেই পুঁতে রাখছিল। সো ওই মহিলার বডি পাওয়া গেছে, মাথা পায় নাই, আর ওই বাচ্চাটাকে পাওয়াই যায় নাই। যেটা ছাদে। সো এটার পরের থেকে মানে জিনিসটা আরও ওয়ার্স্ট হয়। শুধুমাত্র এইটাই না, আমার মা হচ্ছে কবিরাজ, অনেক কিছু দেখায়, কিন্তু কোনো কিছুই আমার বাড়ি ধরতেছিল না। একটা পর্যায়ে না পেরে মা হচ্ছে এক সাধুর কাছে যান। উনি নাকি কামরূপ খামাখা থেকে আসছিল। সো ওই সাধু আমাকে মানে 8টা তাবিজ দেয় কোমরে বাঁধার জন্য। তারপর থেকে আমি একটু হিল হওয়া স্টার্ট করি। আমি খুবই অসুস্থ থাকতাম, ডক্টর দেখে কোনো কাজ হচ্ছিল না। সো ওই তাবিজটা পরের পর থেকে আমি একটু সিকিউরিটি পেয়েছি, মানে আমি দেখতাম বাট আমার কোনো হার্ম করতে পারতো না। একটা পর্যায়ে অনেক দিন যায়, আমি আবার এই সেম জিনিসগুলো ফিল করা স্টার্ট করি যে আমার সাথে আবার হচ্ছে। আমাদের ঘর ভরা মানুষ। আমি যেহেতু আবার অসুস্থ হয়ে গেছি, আমাদের বাসার পাশে নতুন একটা কবিরাজ আসছে নাকি, এটাকে অনেক ভালো আমার এলাকার মানুষ বললো। ওই কবিরাজের কাছে গেছে, এ আবার ছিল ভুয়া ভণ্ড। এটা আমার বুঝে নাই। উনি কি করছে, আমার এই তাবিজটা খুলে ফালায় দেয় আর নিজে একটা তাবিজ দেয়। সেদিন বাসায় আসার পরে আমি ঢুকতে মানে কেচি কেটে দিয়ে ঢুকছি আর আমি বাড়িটা খাইছি। আবার সেম বাড়ি? হ্যাঁ। সো আমার কেন জানি মনে হয়েছিল যে আমি প্রোটেক্টেড না, বাট তাকে আর বুঝতে পারতেছিলাম না। তো সেদিন আমি বলতেছিলাম যে আমি একা ঘুমাইতে পারবো না, আমার সাথে কেউ ঘুমাতে হবে, আমার খুব ভয় লাগতেছে। মা বলে যে তোমার সাথে কে ঘুমাবে, সবাই ভয় পায়, বাড়ির সবাই আমার সাথে ঘুমাইতে ভয় পায়। সো আমিও রাগ করে কি করছি, আমার টিভির ভলিউম ফুল স্পিডে দিয়ে গেট লাগিয়ে রাগ করে ভিতরে বসে আছি। আমার রুমে 4টা আয়না ছিল আর একটা ড্রেসিং টেবিল। 4টা আয়না? হ্যাঁ, আমার আয়না খুব পছন্দ। ওকে। লিটারালি প্রত্যেকটা আয়নাতে কালো শ্যাডো দেখতেছি, ঘোরাঘুরি করতেছি রুমের মধ্যে। একটা পর্যায়ে আমি চিৎকুট দিয়ে উঠি, আমার আম্মুর টিভির আওয়াজটা মানে বুঝতে পারছি যে আমি চিল্লাচ্ছি। এই পর্যায়ে আমি ফিল করছি আমার এখানে একটা হাত এমনি ধরছে আমাকে, এত জোরে ধরছে যেখানে লাল হয়ে গেছে আমার। আমার মা আর আমার আঙ্কেল দরজাটাকে লিটারালি ভেঙে ফেলছে, ভেঙে রুমে ঢুকছে, আর ওনারা দেখছে এই জায়গায় ছাপ হয়ে আছে। ও যে টাচ করছে আমাকে, এটা ছাপটা পড়ে গেছে পুরো বডিতে, লাইক হয় না যে হঠাৎ হঠাৎ গরম কিছু ছাপ লাগে এরকম টাইপের। সেদিন আমাকে তাদের রুমে নিয়ে ঘুমায়। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠছি, তখন আমরা দেখি আমার আঙ্কেলের এখান থেকে এই পর্যন্ত কে জানি অনেক মারছে, এখানে ফুলে গেছে। আমার মার এখানে স্ক্র্যাচ করছে। আমার মামার হাতের এখান থেকে কে জানি কেটে ব্লাড নিছে। আমার আন্টির এই আঙ্গুলটা ভেঙে ফেলছে। নন নোজ এনিথিং? কেউ কিছু কেউ জানে না? ফিলই করে নাই, উঠার Feel-ই পরে করে দেখছে, নাই? উঠার পরে সবাই দেখতেছে। Oh আমার my সাথে God! কিছু হয় নাই। নখ ভেঙে ফেলছে, হাত কাটছে, মানে রক্ত নিচ্ছে, নন নোজ এনিথিং? না, কেউ কিছু ফিল করে নাই। ও মাই গড! এই পর্যায়ে আমার মা একেবারে না পেরে এত কবিরাজ দেখেছে, ওই কবিরাজের কাছে আবার যায়। কিন্তু ততদিন আমরা জানি ওই কবিরাজ প্যারালাইসিস হয়ে গেছে। আর এই প্যারালাইসিসের ব্যাপারটা আমার থেকে নাকি ঘটছে। আমাকে যখন প্রোটেকশন দিছে উনি, তারপরের থেকে ওনার বডি কন্ডিশন আস্তে আস্তে খারাপ হওয়া স্টার্ট করছে। সো পরে একবারে না পেরে আমার নানা মারা যায় কিছুদিন পর। আমার নানা যখন মারা যায়, আমার নানা হচ্ছে লাইক ওনার লাশ নিয়ে যখন আমরা মানে বরিশাল যাই, সো বরিশালে হচ্ছে আমার মার নানা থাকেন। উনি ছিলেন অনেক মানে এইসব বিষয় নিয়ে খুব এক্সপার্ট বলা যেতে পারে। হোয়াইট ম্যাজিক নিয়ে অনেক স্টাডিড, বা ওই গ্রামের কেউ অসুস্থ হলে বা জিন পরিভূত এগুলো তাড়াতে হলে ওনাদের কাছেই যেত, যেহেতু পক্ষী বাড়ি ছিল। ওনার কাছে যখন নিয়ে গেছে, উনি আমাকে টাচও করেন নাই, দেখেও নেই। উনি লিটারালি বলে দিতেছে যে আমার কোথায় কোথায় স্ক্র্যাচ করছে, কি কি করছে সব বলে ফেলছে। হ্যাঁ। তারপর থেকে আমি মানে সামনে বসে আছে আমি, আর উনি বলা শুরু করছে, ইউ ডোন্ট সে এনিথিং। সো পরে আমি তার দিকে তাকিয়েছিলাম এন্ড বলতেছিলাম যে ভাইয়া, মানে আমরা ভাইয়া ডাকি আর কি, তো কি করব আমরা। তো আমার মাকে বলছে তুই চলে যা, আমার ওর সাথে কথা আছে। তখন উনি আমাকে আমাদের আম্মুর সাইডের ফ্যামিলির পরম্পরাটা বুঝায় যে উনার আগে উনার বাবা ছিলেন, তারপর উনি পেয়েছে।
এখন যদি এটা আমি নিজে থেকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমি আস্তে আস্তে এগুলা এগুলো আমাকে হার্ম করবে কম, আমি উল্টা ওদেরকে কন্ট্রোল করতে পারবো, ব্যাপারটা এরকম। মানে পোষা পোষা বলতে গেলে কুকুর বিড়াল যেভাবে পোষে ভাবে প্রপারলি পোষাও না, বাট ওরা আমাকে হার্ম করতে পারবে না। মানে লিটারালি ওরা আমার পক্ষে থাকবে, বিপক্ষে যাবে না, মানে লিটারালি গার্ডিয়ান এঞ্জেলদের মতো কাজ করবে। সো এই ব্যাপারটায় আমাকে আর একটু বুঝায় যে ওনার যে বাবা ছিলেন তার ওয়াইফ মানে তার মা খুব অসুস্থ হয়ে পড়ছিল। ওই পর্যায়ে একটা তুলা গাছ ছিল, এই তুলা গাছের নিচে 3টা জিন থাকতো। ওনাদেরকে বলা হয়েছিল যে আমার ওয়াইফ অনেক অসুস্থ, আমার বউকে আমি অনেক ভালোবাসি, আমার বউকে আমি সুস্থ চাই। বেসিক্যালি ওনাকে একটা বদজিন ধরছিল। তখন ওরা বলছে যে আমরা তোমার ফুল ফ্যামিলিকে প্রোটেকশন দিব, তার বিনিময়ে আমার একটা কিছু লাগবে, তোমার পরের বংশের 5 ছেলেকে আমি নিয়ে যাব, মানে বয়সের আগে নিয়ে যাবে। ও মাই মাই, আনন্যাচারাল ডেথ হবে আর খুবই অদ্ভুত ডেথ হবে। শুট মাথা ঘুরতেছে আমার ভিতরে। হ্যাঁ, তারপরে উনি এটা অ্যাকসেপ্ট করে, আর ওনার মা লিটারালি 205 বছর বাঁচছে। হ্যাঁ, রিসেন্টলি ডেথ হয়েছে, মানে 3 বছর হয়েছে তার মৃত্যু হয়েছে। 205? হ্যাঁ, মানে 3 বছর হয়েছে তার মৃত্যু। ডিড ইউ সিন হার? তারপর সে মরেনি। তুমি দেখছো তাকে? হ্যাঁ, আমি দেখছি। হাউ উনি লাইক লাঠি নিয়ে গোছু করতে নামতো আমার চোখের সামনে। মানে আমি বলতাম যে লিটারালি আমরা 55 হয়ে গেলে এতটা স্ট্রং থাকি না যে উনি 205 বছরে একটা লাঠি নিয়ে পানির কাছে নামে। খুবই আনন্যাচারাল ছিল, বাট ওনার ডেটটাও আনন্যাচারাল হয়েছে, কারণ ওনার যে ছেলের বউ তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে, মানে আমার মার মামি। মানে হ্যাঁ, কারণ উনি বোঝা হয়ে গেছিল সবার কাছে যে এত বয়স যাবত বাঁচতেছে, তাকে বেটে খাওয়ানো লাগে, অনেক অনেক বাজে একটা সিন ক্রিয়েট হয়েছে। তো এই পর্যায়ে উনি বলছিল যে প্রথমে উনি সবাই ডেথ দেখবে, তার ছেলে সবগুলোর ডেথ দেখবে, তারপরে সে মরবে। সো ছেলেগুলোর উপরে এফেক্ট কম পড়ছে, ছেলেদের বাচ্চাদের উপরে এফেক্টটা পড়ছে, এটা ঘুরে তাদের ছেলেদেরকে নিয়ে গেছে। এর মধ্যে আমার নানা লাস্ট ছিল, আমার নানাকে নিয়ে মারা যাওয়ার পরে তারপরে উনি মরছে। তো এটা সবার উপরে সিঙ্ক হয় না, ওনার পর আমার মার উপরে সিঙ্ক হয়েছিল, আর আমার মার থেকে আমার উপরে সিঙ্ক হয়েছে এটা। এখন যেহেতু ওরা আমাকে চুজ করছে থাকার জন্য, যে ঝেলতে হবে তো এবার। হ্যাঁ, এখন ওরা বলতেছে যে তুমি যদি এটা নিজের থেকে ভয়টা কম পাও তাহলে তুমি এর সাথে থাকতে পারবা, মানে তুমি ক্লিয়ারলি একটা সেফ লাইফ লিড করতে পারবা। আর যদি তুমি ভয় পাইতে থাকো, এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপরে হচ্ছে ওদের সাথে যে একটা পেইন আছে বা ওরা যে মানে ভয়টা দেখায়, এই ভয়টাই তোমাকে দমায় ফেলবে আস্তে আস্তে, আর তুমি সাইকো হতে থাকবা। সো ওই দিনও আমি অনেক ভয় ছিলাম, তবুও আমার মাকে বলছে যে আমাদের বাসায় যে 2টা এন্টিটি আসছিল, এই 2টা এন্টিটি আমার প্রতি অ্যাট্রাক্ট হয়েছে এই কারণেই, কারণ আমার গার্ডিয়ান অ্যাঞ্জেলদের প্রতি খেপা ওরা। যেই অ্যাঞ্জেলগুলো আমার সাথে থাকতেছে বেসিক্যালি ওরা হচ্ছে ভালো, ওদের উপরে খেপা, কারণ ওরা আমার প্রোটেক্ট করতেছে, আমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতেছে, এই জন্য ওরা লিটারালি ক্ষতি করতেছে আমাদেরকে। সো পরে আমাদেরকে বলছিল যে কোরবানি ঈদের সময় একটা গরু কোরবানি দিয়ে তার মাথার মাঝখানে নাকি একটা থাকে, ওই হাড্ডিটা বাসায় লাগালে পরে ওই ঝামেলাটা ক্লিয়ার হবে বা ওরা কিছু করতে পারবে না। কারণ বন্ধ করে দেখছে হুজুর টুজুতে কোনো কিছুই হয় না। আর 4টা প্যারাগের মতো ফুটো দিয়ে দিছিল, বলছিল 4 বাসায় 4 কোনায় বসায় দিতে। আমরা সেম ওই কাজটা করি, সব কিছু ঠিক হয়ে যায়। এবার আসে আমি গ্রামে যাই। সো আমি বললাম আমার এত কিছু হওয়ার পরে আমার আক্কেল হয় নাই, তবুও আমি মানে বিশ্বাস করতে চেতাম না। আমার মনে হতো যে আচ্ছা এইটা ট্রুথ ছিল, বাকিগুলো মনে হয় ফেক। আমাদের গ্রামের বাড়িতে একটা 3 বিটা জায়গা আছে, মানে এটা কি বলে বিটা বাড়ি, মানে মানে ট্রায়াঙ্গেল শেপের একটা জায়গা থাকে, ওগুলোকে বিটা বাড়ি বলে। সো আমার বোন আর আমি মিলে কথা বলতেছি যে ওখানে নাকি 7টা শয়তান থাকে বা ওটার মাথা থাকে, খুব খারাপ খারাপ জিন থাকে, সাপটাপ থাকে। একটা সময় এমনও হয়েছে নাকি গরু গেছে আর ওটা 2 ভাগ করে ফালাই দিছে। তো আমার বোন এগুলো বলতেছিল, আমাকে ভয় দেখাইতেছে। তো আমি বলতেছি যে ঠিক আছে, আমি এগুলো তো ভয় পাই না। আমি গেলাম, আমি বিটা বাড়িতে ঢুকে 3টা ছবি তুলছি, আমার বোনকে দেখাবো যে দেখ এই যে ছবি টবি তুললাম, তুই দেখ কিছুই হয় না। ও বলছে তুই যে ওখানে গেছোস, তোর যদি কিছু হইতো। আমি বলছি কিছুই তো হয় না, আমি তো ঠিক আছি, মাত্র সুস্থ হয়ে আমার এখন আবার মানে গেলাম। বাসায় আসার পরে রাতে
গ্রামের বাড়ি যেহেতু একটু রাত হলে তো অনেক রাত, ঠিক রাতের 10টা বাজে আমাদের উপরে টিন উড়ায় নিয়ে গেছে। নক করতেছিল কে জানি দরজায়, আমার ফুপ্পি খুলে নাই, আমার ফুপ্পি 3বার ডাক দিছে, কে? ইউ লিসেন ইট টু? হ্যাঁ, আমি লিটারেলি শুনতেছি আমার বোন ডাকতেছে, গেট খোলা, আমার বোন আমার সাথে শুয়ে আছে, ও আমার হাতে এমনি ধরছে যে তুই মানে উত্তর দিবি না। আমার ফুপ্পি বলতেছে, আমার ফুপ্পি ডাকতেছে, কেন, কি কি লাগবে, কি লাগবে, কি লাগবে এমন করতেছে। সো আমার বোন আমার দিকে তাকায় রয়েছে যে দেখছিস তোরে বলছিলাম যাইতে না। ওই রাগে ওর ভয়েস আরো ডিপ হওয়া স্টার্ট করে, মানে খুব গম্ভীর ভয়েস হয়ে যায়, আর সেই জিদে চালু রায় ফেলছে। বাসার টিন সকাল হয়, আমরা সকাল রাত সারা রাত এটা সহ্য করি। সকালবেলা আমাদের বাড়িতে হুজুর আনে, আমার এই ফুপি বাড়িতে হুজুর আসার পরে আমাকে দেখে বলতেছে, এ তো আকাম করছে। কি করছে? এ তো ওখানে গেছে, এর পিছনে লাগছে এখন, এর সাথে এমনি একটা সমস্যা, আর এই হাইতে হাইতে সমস্যা নিতেছে এখন। ওই সময়টাতে একমাত্র অপশন দিছিল যে পড়া পানি খেয়ে আমি আমার বাসায় বাড়িতে মানে ঢাকায় ব্যাক করি, বিকজ আদারওয়াইজ এটা আমার আরও একটু অসুস্থ করে ফেলবে, যেহেতু আমার অলরেডি প্রবলেম আছে জিনিসটার সাথে। সো হ্যাঁ, বেশি না, একদিন পরে আমি ঢাকায় এসে পড়ি। তারপর থেকে এটা কন্টিনিউয়াসলি আরও বাড়তে থাকে জিনিসটা। আমি দেখতাম, আমি লিটারেলি ছাদে গেলে দেখি বসে আছে, আশেপাশে দেখি বসে আছে। আমি কাউন্সিলিং স্টার্ট করছি, আমার মনে হতো যেগুলো মিথ্যা, আমার মনে হতো যে আমি মনে হয় হ্যালুসিনেট করতেছি, সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। মানে আমি যেহেতু মডার্ন জিনিসটাকে আমি ওইভাবে নিতেছিলাম, মানে এগুলো ট্রাস্ট করতাম না। একটা সময় আসে যখন আমি দেখতেছি আমি যা বলি তাই হওয়া স্টার্ট করে। এটা অনেক উইয়ার্ড, লাইক কালি জবান। মানে আমার বিড়ালটাকে আমার নেইবার মেরে ফেলছে। আমার কাছে চেয়েছিল, বিড়ালটা খুব সুন্দর ছিল, ও আমার আমার অনেকগুলো বিড়াল, তো বলতেছিল যে এই বিড়ালটা আমার পছন্দ, আমার ছেলে পছন্দ করছে, আমাকে দিয়ে দাও। তা আমি বলেছি না, আমি কেন দিব, আমার বিড়াল, আমি তো আমার বিড়াল খুব পছন্দ হয়, আর আপনি কি আপনার সন্তানকে দিবেন? এটা তো আমার সন্তানের মতো। সো ওই আগেও কি করছে, ওর বিড়ালটাকে মেরে ফেলছে, ইটা দিয়ে মেরে। ও মাই গড। আর তারপরে আমাদের বাসার পিছনের গলিতে রেখে দিছে মাঝখানে, দেখার জন্য যে ও মারছে এটাকে। আমি জাস্ট ওকে অভিশাপ দিছি যে তোমার পেটের যে বাচ্চাটা আছে এটা থাকবে না। 3 দিন পরে শুনি যে আসলে তার বেবিটা নেই পেটে। উনি এসে চিল্লাইতেছে আমার সাথে যে তুমি বলছো আর তোমার সাথে সাথে হয়ে গেছে। আর এটা মানে মোর অফটেন হওয়া স্টার্ট করে যে আমি যেটা বলি এটা হয়েই যায়, মানে এটা আমি কন্ট্রোল করতে পারতেছি না। লিটারালি আমাকে, আমার সাথে যারা থাকে তারা ভয় পায় যে কখন আমি একটা উল্টা কথা বলবো আর এটা লেগে যাবে। এইটা আমার এই গার্ডিয়ান এঞ্জেলদের জন্য হয় যে আমার যদি রাগ উঠে, মানে আমি প্রচুর রাগ করতেছি, আমার খুব রাগ একটা মানুষের প্রতি, ক্ষোভ, অনেক ক্ষোভ। এখন এই ক্ষোভটা যখন আমার খারাপ কিছুতে পরিণত হয় আর আমি বলি যে হ্যাঁ ও এটা সাফার করবে, ওরা বেসিক্যালি ওদের ওদের ক্ষতি করে ফেলে। এখন আস্তে আস্তে জিনিসটা শিখতেছি যে কীভাবে কন্ট্রোল আনা যায়, যেহেতু আমার নানা, মানে আমার মার নানা, উনি বলে দিছে যে তোমার আগামী কয়েক বছর অনেক নিজেকে গুছাতে হবে, যে তুমি কি বলতেছো না বলতেছো এগুলো কন্ট্রোল রাখতে হবে, কারণ তোমার কথা অনেক মানুষ লেগে যাবে। তুমি অবশ্যই চাবা না কাউকে ক্ষতি করতে, হ্যাঁ মানুষ তোমার ক্ষতি করতেই পারে, মানুষ তো বলতেই সমস্যা, কিন্তু তুমি মানুষকে ক্ষতি করতে চাও না, কারণ ওদের ক্ষতিটা ফিজিক্যাল হার্ম হতে পারে বা অন্য কিছু হতে পারে, বাট তোমার ক্ষতিটা তুমি ইনভলভ হবে না, বাট হয়ে যাবে। সো খুব রিসেন্টলি একটা ঘটনা, যে আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের সাথে, তো আমার মনে হচ্ছে আমার কানে কেউ বলে গেছে যে এই রাস্তাটা একটা অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্টটা আমার সাথেই হবে, বাট আমি সেফ থাকবো। কথাটা শুনে আমি জাস্ট আমার ফ্রেন্ডে বলতেছিলাম যে আমার কেন জানি মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হবে, আজকে একটা খুব বাজে দুর্ঘটনা ঘটবে। বলতে না বলতে পিছন থেকে একটা গাড়ি মেরে দিছে, রিক্সাওয়ালা ব্যথা পেয়েছে, আমরা দুজনের পিছন দিয়ে মারছে, আমরা কেউই হার্ম ফিল হয়নি। আমার একটা স্ক্র্যাচ পর্যন্ত লাগে না, আমার ফ্রেন্ডেরও একটা স্ক্র্যাচ লাগে নাই। যে জায়গায় আমরা ব্যথা পাওয়ার কথা সে জায়গায় সামনে একটা হকার ছিল, ওনার গায়ে লাগছে, আর রিক্সাওয়ালা ব্যথা পাইছে, ওর পা ছিলে গেছে। তো এমন প্রায় সময় হয় যে কিছু একটা ঘটার আগে আমাকে কেউ বলে দিতেছে, মানে কানের কাছে, যে এটা হবে। এবং আমি অফেয়ারে শুনছিলাম যে তুমি তো জিনের সঙ্গে দেখা হয়েছে এবং জিনের সঙ্গে প্রেম হয়েছে তোমার। হ্যাঁ, এটা 2021 থেকে স্টার্ট হয়েছে।
আমার মনে হতো যে কিছু একটা মানে ওই যে বললাম যে আমি গ্রাম থেকে আসার পর থেকে আমার মনে হয়েছে যে ওইটা ওখান থেকে লাগছে, ওই জিনটা ও আর আমাকে ছাড়ে নাই। সো স্টার্টিংয়ে আমি ভয় পাইতাম না, কেমনে ভয় পাইতাম না, যেহেতু আমার ইউজ টু হয়ে গেছিল। তো ফার্স্ট টাইম ওকে দেখছি, যেদিন ওকে প্রথম দেখছি ওই জিনটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, মানে জানি না অনেকে ট্রাস্ট করবে না যে জিন রে দেখছে, মানে হয়তো অনুভূতি করা যায় বাট দেখে কেমনে, বাট আমি দেখছি ও অনেক সুন্দর। ওই ছেলে জিনটা একটা মানে এত সুন্দর ছিল, মানে ওর সৌন্দর্য মানে আমি বয়া করতে পারবো না। ওর চোখগুলো পুরা গ্রিন কালার ছিল, কেমন জানি সাপের মতো। আর ওর দুইটা রূপ থাকতো, একটা হচ্ছে সাপ হয়ে আসতো আর একটা হচ্ছে মানুষের মতো আসতো। সো এই কথাটা আমার নানা আমার মাকে বলছে, সরি আম্মু নানা আর কি মাকে বলছে, বলতেছে যে একটা জিন লাগছে ওর পিছনে আর ওকে বশ করার চেষ্টা করতেছে। এন্ড আমার মা কি বলে যে তুমি কি রিসেন্টলি কিছু হইতেছে, আমি খুব একা একা থাকতাম, বাসায় বের হইতাম না, আমার মনে হতো যে আমি সারাদিন রুমে থাকি। মানে আমার মনে হতো ও আসতো, আমি কান্নাকাটি করলেও মনে হতো যে আমার মাথা হাতায় দিয়ে চলে যেতেছে। হ্যাঁ মানে আমি ফিল করতাম যে ওই যে বললাম না যে ধাক্কাটা যেরকম খাইতাম সেরকমই ওরা মানে হাতেই ফিল করতাম যে হ্যাঁ আসে ও। আমি কথা বলতাম একা একা ওর সাথে যে এটা এটা হয়েছে আমার সাথে, এটা এটা করছে মানুষ, ওইটা এটা হয়েছে, সারাদিনে সব গল্প ওর কাছে এসে বলতাম। সো আস্তে আস্তে আমি ওর প্রতি এডিক্টেড হওয়া স্টার্ট করি। মানে একটা জিন এত সুন্দর, আমি রিয়েল ওয়ার্ল্ডটা ভুলেই গেছি, আমি ওইটার প্রতি ফুল ফোকাসড। পরে আমার মা এসে বলে যে ওরা দেখতে যেরকম দেখায় ওরা এরকম হয় না, তুমি যেরকম দেখতে পছন্দ করো ওরা ঠিক ওরকম হয়েই তোমার কাছে আসবে, তোমাকে অ্যাট্রাক্ট করতেছে নিয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ আমার মাকে থ্রেট দেয় যে আমি ওকে নিয়ে যাব এই শুক্রবারে, ওকে বিয়ে করব। আর ওকে যদি কেউ মানে কাউকে বিয়ে দেন কখনো ফিউচারে, তাহলে হয়তো ওই ছেলেকে মেরে ফেলবো আর ওর ফ্যামিলিকেও ধ্বংস করে দেবো, এটা বলছে। সো আস্তে আস্তে হয় যে ও যে মানে আমার নানা মানে আম্মু নানা উনি যে কন্ট্রোল করতেছে, উনি তো অনেক কিছু করতেছিল দেশে বসে বসে, সো ও পেইন ফিল করতো এটা। আবার আমাকে বলতো যে জানো আমার সাথে না এটা এটা করতেছে তোমার ফ্যামিলি, আমি ব্যথা পাই। আর আমার এটা খুব কষ্ট লাগা স্টার্ট করে, আমি আমার ফ্যামিলির প্রতি অনেক বিরক্ত ফিল করি যে তোমরা কেন ওর সাথে এমন করতেছো। কারণ যেহেতু বন্ডেজ হয়ে গেছে একটা। হ্যাঁ আস্তে আস্তে বন্ডেজ হয়ে গেছে, আমি তার সাথে সব শেয়ার করি, শেয়ার একটা মানে মেন্টাল সাপোর্টের মতো ছিল ওই সময়টা, যেহেতু আমি একা থাকতাম। লিটারেলি এইটা প্রায় অনেক টানা হয়, আমি স্বপ্নের মধ্যে দেখতাম তার সাথে আমি অনেক ঘুরতেছি। হ্যাঁ মানে সারাদিন ঘুরতেছি, সারা রাত ঘুরতেছি, এরকম স্বপ্নের মধ্যে দেখতাম। রিয়েল লাইফে আমার কাছে এসে বসে থাকতো, মানে অনেক ঘুরতেছিল। যখন ঘরের ভিতরে কেউ থাকতো না তখন মনে হতো যে ওর অ্যান্টিটিটা পুরো ঘরে ঘুরতেছে আমার সাথে। আর এটা আমি এনজয় করতাম, মানে একটা সময় যে একটা টাইমে ভয় পাইছি, ওই ভয়টা ওর প্রতি কাজ করতো না। মানে আমি ওর প্রতি এতটা মানে দুর্বল হওয়া স্টার্ট করি। একটা পর্যায়ে দেখা যেতেছে যে মানে আমার মা ওইটা কন্ট্রোল আনার ট্রাই করে, উনি মানে কবিরাজ দেখায়, আবার নানার কাছে যায়, নানার থেকে ওষুধ পানি সব নিয়ে আসে আমার জন্য। ওকে খুব কষ্ট দিয়ে সরাইছে আমার লাইফ থেকে, কারণ ও আমার জন্য একটা হুমকি ছিল যে আমি যেখানে ঘুমাইতাম ওখানে অন্য কেউ ঘুমাইতে পারবে না। ও সবাইকে বলে রাখছে যে আমার বিছানা যদি কেউ ঘুমায় তার ক্ষতি করবে ফার্স্ট, তারপরে আমি যদি কারোর সাথে রিলেশনশিপ রাখি তার ক্ষতি করবে, যদি কাউকে বিয়ে করি তার ক্ষতি করবে, আর ওকে যে সরাইতে চাইবে তাকেও ক্ষতি করবে। সো ও অনেক বড় একটা হুমকি হয়ে দাঁড়াইতেছিল। স্টার্টিং ইট ওয়াজ গুড, বাট যখন আমার ফ্যামিলি ওকে কন্ট্রোল করা স্টার্ট করে আস্তে আস্তে দেখা যায় আমাকে হার্ম করা স্টার্ট করছে, আমাকে মারতো। সকালবেলা উঠতে দেখতাম যে হাতে দাগ, পেটে দাগ, পায়ে দাগ, লাল হয়ে আছে, কে জানি অনেক বাইরে এসে আমারে। তারপর দেখতাম যে এভরিডে অলমোস্ট। এভরিডে। আরে বাপরে। তারপরে আমার শরীর ব্যথা থাকতে উঠতে পারতাম না বিছানা থেকে, মানে অনেক সিক থাকা স্টার্ট করে, আমার খুব জ্বর, কাশি, ঠান্ডা, মেডিসিনে কাজ করতেছে না। মানে ও আমাকে নিয়ে যাবে, এখন যেহেতু নিতে পারতেছে না, তারা কন্ট্রোল করতেছে, এখন ডিসিশন নিচ্ছে আমাকে মেরে ফেলবে, শুধুমাত্র ওই একটাই অপশন আছে আমাকে নেওয়ার। পরে খুব কষ্টে আমার নানা আমাকে আবার বুঝায় যে এবার যদি তুমি ওর প্রতি অ্যাট্রাকশন না কমাও তাহলে আমাদের কারোর ক্ষমতা নেই ওকে আটকানোর, কারণ এডিকশনটা আমার, এই জন্য ও সুযোগটা পাইছে। যে মানে আমি যখনই ওর ব্যাপারে কথা বলতাম আমি ব্লাশ করতেছি, আর ও এটা বুঝে যে আমি ওর প্রতি দুর্বল, আর যতক্ষণ আমি দেখাবো যে আমি ওর প্রতি দুর্বল ওইটা আরও বেশি মানে ওর পাওয়ারটা হ্যাভি থাকবে আমার উপরে।
তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে আমার না আমার ফ্যামিলিরও হার্ম করতেছে ও লিটারেলি, তখন আমার আস্তে আস্তে মানে ইন্টারেস্ট লেভেলটা কমতে থাকে ওর প্রতি। বাট তারপরে আস্তে ওকে অনেক কষ্ট সরায় ফেলে আমার ফ্যামিলি। দেন এখন আর দেখি না, বাট হ্যাঁ ওইটা মানে মনে পড়ে আমার। তোমার জন্য এত পাগল হয়েছিল জিনটা, and he wanted to marry you. হ্যাঁ ও আমাকে নিয়ে যেতে চাইছে। Oh my god. And তোমার জামাই যদি কেউ বিয়ে করো তারও ক্ষতি করতে চাইছে। হ্যাঁ Oh my gosh. এখন অবস্থাটা কি শরীরের? এখন আমার মনে হয় গার্ডিয়ান এঞ্জেলগুলো আছে যারা হচ্ছে প্রোটেক্ট করতেছে, বা মানুষের একটু রিভেঞ্জাস টাইপের। আমার লাইফে সবাই বলে আমি নাকি যার লাইফে যাই তার লাইফের কার্মা হয়ে যায়, আর তার জীবনের সব কর্মের ফল সে একদিনে ভোগ করবে, এরকম একটা আমাকে যদি হার্ট করে থাকে সে। মানে তোমাকে হার্ট করলে বাঁচার উপায় নেই তার। ওকে। সো এই একটা বিষয়ে হচ্ছে খুব ভালো, আমার অ্যাবান্ডেন্স অনেক ভালো থাকে ওদের কারণে, মানে আমি সব দিক থেকে অনেক সাপোর্ট পাই। বাট তাছাড়া এখন নেগেটিভিটি যেগুলো ছিল ওগুলো এখন আর নেই। মানে তোমার কন্ট্রোলের মধ্যে আসছে এখন আমি এটা কন্ট্রোল করতে, নিজেই না তোমার নানুর মাধ্যমে? না এটা আমি নিজেই পারছি Okay. আস্তে আস্তে। এখন আর ভয় লাগে না, এখন আর ভয় কাজ করে না। তুমি কি কাউকে হেল্প করতে পারো যদি ধরো যার জিনের সমস্যায় ভুগছে বা এরকম সমস্যায় ভুগছে? আমি প্রেডিক্ট করে দিতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে বা এটা হবে, এরকম টাইপের প্রেডিকশন আমার হয়ে যায়। এটা কেন হয় আমি কখনো অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ি না এইভাবে, কিন্তু আমার হয়ে যায়, মানে হ্যাঁ আমি প্রেডিক্ট করতে পারি যে ওর সাথে সমস্যাটা আছে। ওকে। তোর সলভে কাজ করতে পারো যে তুমি এটা করো তাহলে ভালো হবে, এটা পারো। সলভে এখনো যেতে পারি নাই, বাট ইচ্ছা আছে যে আম্মু নানার থেকে শিখবো। তোমার নানা জীবিত এখনো? হ্যাঁ উনি এখন মানে- আমার নানা না, আমার মার নানা। মান নানা? বাপরে, কত বছর বয়স! উনি অনেক ইয়াং, উনার মাই তো কিছুদিন আগে মরছে। ও হ্যাঁ, 205। So, উনি young, মানে আমি বুঝি না তাদের অনেক লং লাইফ, যারা হচ্ছে এই এই অ্যালায়েন্সটা পাচ্ছে, মানে সিং পাচ্ছে। আমি একটা জিনিস চাই, ইফ ইউ অ্যালাউ, ধরো অনেকেই তো এরকম সমস্যায় ভুগছে, কেউ যদি তোমার নানার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় তোমার ফেসবুক আইডিটা বলো যেন তোমাকে ইনবক্স করতে পারে। না এটা Alright. পসিবল না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও নিচে কমেন্টস করলে তোমার ইচ্ছে হলে তুমি তাদেরকে অ্যান্সার করো। অবশ্যই এটা করতে Okay. পারবো।